দর্শক, আপনাদের সবাইকে সংগ্রামী অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আলোচনা। আপনারা দেখছেন বিশ্ব রাজনৈতিক আবহে এখন একটা যুদ্ধের জিগির চলছে। কে কতটা কি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পেরেছে তার জন্য চলছে প্রতিযোগিতা। এই যে যুদ্ধ চলছে তার মূলে রয়েছে এই ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো। তারা বিভিন্ন দেশে এই যে সামরিক অস্ত্রের যে বরাত, সেই বরাত তারা নিচ্ছে এবং সেই বরাত এক একটা দেশের কাছে বিক্রি করছে। চায়না এক দেশকে বেছে নিচ্ছে, আমেরিকা এক ধরনের দেশকে বেছে নিচ্ছে, পাশাপাশি রাশিয়াও তাদের মারণাস্ত্র দিয়ে কতভাবে মানুষ মারতে পারে এবং পৃথিবীর কোন অংশ দখল করতে পারে তার জন্য চলছে যুদ্ধের মহড়া, যুদ্ধ খেলা। আমাদের মনে হচ্ছে যে এই যে যুদ্ধ ব্যবসা বা এই যে মানুষকে মারার এই যে হিংস্রতা, সেই হিংস্রতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে কথা বলতে এসেছেন শঙ্কর, আপনাদের পরিচিত, আমাদের মলয় এবং সুমিত্রা। আমি তিনজনকেই ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে এই আলোচনা করতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই শঙ্করের কাছে আসি। শঙ্কর, আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজা দখল করে আছে। এমন অত্যাচার করা হচ্ছে, মানুষকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে সেখানে, এবং বিশ্বের যারা শক্তিশালী মানুষ তারা বলছে গাজাকে খালি করে দিয়ে ওখানে ব্যবসা হবে। পাশাপাশি আমরা দেখেছি ইউক্রেনের যে পারমাণবিক অঞ্চল আছে সেইগুলোর দখলটাকে নিতে হবে বলে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে। পাশাপাশি ইসরায়েল এই অঞ্চলের সন্ত্রাস তৈরি করার জন্য মাঝে সে ইরানকে আক্রমণ করছে, মাঝে সিরিয়াকে আক্রমণ করছে। এই যে যুদ্ধ খেলা আসলে কি একটি বিশ্বযুদ্ধের দিকে চলে আসবে শঙ্কর? দেখুন, তার সম্ভাবনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। এর আগে আমরা দুটো বিশ্বযুদ্ধ দেখেছি। বিশ্বযুদ্ধগুলো আমরা জানি যে বিশ্বযুদ্ধগুলো আর কিছুই নয়, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি আছে সেই শক্তিগুলির মধ্যে দুনিয়াকে ভাগ বাটোয়ারা করার লড়াই। এখন কি হয় সেটা হচ্ছে যে দুনিয়াকে আপনি একটা যুদ্ধের মধ্যে দিয়ে ভাগ বাটোয়ারা করে নিলেন, এরপরে যে গোষ্ঠীগুলো বা যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই ভাগ বাটোয়ারাগুলো করলো তাদের শক্তি পাল্টাতে থাকে। যে অপেক্ষাকৃত দুর্বল সে অপেক্ষাকৃত শক্তিশালী হতে থাকে, যে অপেক্ষাকৃত শক্তিশালী সে অপেক্ষাকৃত দুর্বল হতে থাকে। এই ধরনের বিভিন্ন ভাবে তাদের শক্তির তারতম্য ঘটতে থাকে। কিন্তু দুনিয়াকে আপনি ভাগ বাটোয়ারা করেছেন, মনে করুন আজ থেকে 10 বছর, 15 বছর বা 50 বছর আগেকার শক্তি অনুযায়ী। এখন শক্তি পাল্টে গেছে, তাহলে আবার নতুন করে ভাগ বাটোয়ারা করার প্রয়োজন দেখা দেয়। এখন এই যে নতুন করে আপনি ভাগ বাটোয়ারা করবেন, যুদ্ধ ছাড়া তার তো কোনো পথ নেই। সুতরাং আমরা এটা খুব ভালো করেই জানি, সেটা হচ্ছে যে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ এইগুলোর মানেই হচ্ছে যুদ্ধ। তাকে আপনি কিছুদিন ঠেকিয়ে রাখা যায়, দুটি যুদ্ধের মধ্যেখানে যে পরিস্থিতি সেটা তাকে কিছুটা ঠেকিয়ে রাখা যায় কূটনীতির মধ্য দিয়ে, আপোষের মধ্য দিয়ে। কিন্তু একটা বিন্দু চলে আসে যে বিন্দুতে এসে এইগুলো আর কাজ করে না, এই কূটনীতি, এই আপোষমূলক মনোভাব এইটা আর কাজ করে না। তখন যেটা হয় সেটা হচ্ছে যে সংঘাত এত তীব্র জায়গায় চলে যায়, কেউই তার আগেকার পজিশন ছাড়তে চায় না। সুতরাং নতুন করে ভাগ বাটোয়ারা করার প্রয়োজনের জন্য নতুন যুদ্ধ দেখা দেয়। সুতরাং আজকেও আপনি দেখুন পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এখন একটা প্রক্সি ওয়ার চলছে। গোটা পৃথিবীতেই আপনি দেখুন একটা প্রক্সি ওয়ার চলছে। ইউক্রেনের পাশে ন্যাটো এবং আমেরিকা আছে, রাশিয়ার সাথে যুদ্ধ চলছে। এদিকে চীন
একটা উঠে এসছে নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে, এগুলো আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলছি, নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে চীন উঠে এসছে। এখন দুনিয়ার সাম্রাজ্যবাদী শক্তিগুলির যে ভারসাম্য, সেই ভারসাম্য আজকের পৃথিবীতে অনেকটা বদলে গেছে। সুতরাং এই নয়া ভারসাম্য অনুযায়ী নয়া বাটোয়ারার প্রয়োজন হয়ে দেখা দিয়েছে তাদের কাছে। ফলত আজকে দেখুন, এই যে ইসরায়েল যেভাবে প্যালেস্তাইনের ওপর ক্রমাগত দখলদারি করতে করতে আজকে যে বিন্দুতে এসে পৌঁছেছে, যেটা আপনি বলছেন যে ট্রাম্প তো খুব খোলাখুলি ঘোষণা করেছে যে আমরা ওটা দখল করে নেব, একেবারে দখল করে বলছে যে এখান থেকে চলে যায়, মানে আফ্রিকার কোন একটা জায়গায় এদের মানে ডাম্পিং করে দেওয়া জায়গাটাকে আমি একেবারে খালি করে দিতে হবে। আবার এর মধ্যেই ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধটা শুরু হয়েছে। ইরানের পেছনে রাশিয়া আছে, চীন আছে, এগুলো আমরা জানি। ওদিকে আমেরিকা বা ন্যাটো এর পেছনে আছে, ইসরায়েলের পেছনে আছে। এখন ইসরায়েল কিছুটা বিপদে পড়ে এখন চাইছে যে আমেরিকা আর ন্যাটো যাতে সরাসরি যুদ্ধটাতে জড়াক, তারা চাইছে, ওটা তো বরাবরই চাইছে তারা। সুতরাং এই যে চাওয়াগুলো আমাদের কাছে দেখিয়ে দিচ্ছে যে যে কোনো মুহূর্তে এই যুদ্ধগুলো একটা বড় ধরনের যুদ্ধে, মানে একটা আঞ্চলিক যুদ্ধ থেকে এটা একটা বিশ্বযুদ্ধের দিকে রূপ যে কোনো সময় নিয়ে নিতে পারে, সে সম্ভাবনা আছে। আমি মলয়ের কাছে আসি। শঙ্কর বলল যে আগের যে যুদ্ধের পরিবেশ ছিল, যে নীতি ছিল, তা অনেকটা পাল্টে গেছে। আমরা দেখেছি বিচার ধারা রক্ষার জন্য যুদ্ধ হয়েছে। একদল মনে করেছে যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে সমানভাবে বেঁচে থাকার জন্য, তারা ভেতরের লড়াইটা করেছে, বাইরের লড়াইটাও তারা অংশগ্রহণ করেছে। রাশিয়াকে দেখেছি আমরা, বলসেভিক মুভমেন্টটাকে দেখেছি আমরা, যে তারা একটা নীতির ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে বিশ্বযুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। পাশাপাশি চীনকেও দেখেছি আমরা, জাপানকে দেখেছি আমরা, একটা নীতির, যে কোনো হোক না কেন, একটা নীতির বিরুদ্ধে নীতি ধরে তারা এগিয়েছে। কিন্তু বর্তমানে যে যুদ্ধের প্রেক্ষিত তৈরি হয়েছে, সেটা তো সবটাই প্রায় আগ্রাসন। কেড়ে নাও, জমি কেড়ে নাও, মানুষগুলোকে শেষ করে দাও। অর্থাৎ যে মানবতার জন্য, নিজেদের পজিশনটাকে রাখার জন্য যে যুদ্ধ, সেটা হারিয়ে গেছে। আজকে তো বিশ্বাসের পরিপ্রেক্ষিতে হচ্ছে কি, হচ্ছে তো পুরোটা ব্যবসা এবং দখলদারি, মানে একেবারে আগ্রাসনের জন্য। কি মনে হয়? না, ওই সময়ও মানে প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা পড়েছি। তো দ্বিতীয় যুদ্ধে ওই সময়টা তো সরাসরি ভাবে সোভিয়েত রাশিয়ার উপর হিটলারের বাহিনীর আগ্রাসনটাই তো যখন হাজির হলো, তাকে আগ্রাসন, সেটা কিন্তু একটা নাজিদের একটা নীতি ছিল। সেই নীতিটা আর্যতত্ত্বের উপরে খানিকটা ছিল যে ইহুদিদের শেষ করে দাও। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাইছি যে সেটা যাই হোক, মানে সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তাদেরকে সামরিকভাবে ফ্যাসিবাদকে পরাজিত করেছিল সেদিনকার সোভিয়েত রাশিয়া, সেটা ছিল, রুখে দাঁড়িয়েছিল বলে সম্ভব হয়েছিল। এখন তারপরে যে যুদ্ধ আমরা দেখছি এই পর্বটাতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্বের যে পর্ব, সেই পর্বটাতে দেখছি যে যত জায়গাতে যুদ্ধ হচ্ছে, সব জায়গাতেই তো দেখছি তার পেছনে আমেরিকা, তার সবকটার পিছনে আমেরিকা রয়েছে এবং প্রত্যক্ষভাবে মদত রয়েছে। আপনি যেটা বললেন যে সরাসরি ভাবে এবার সে একটা দেশের ওপর সে ঝাঁপিয়ে পড়ছে, এবং এই যে ইরানের ওপর যে আক্রমণ করলো ইসরায়েল, সেটাও তো সেই একই রকম। 2003 সালে ইরাকের ওপর যে কথা বলে, যে ধরনের যুক্তি দিয়ে আমেরিকা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে ওখানে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, সেখানে ঝাঁপিয়ে পড়লো, কেমিক্যাল ওয়েপন্স রয়েছে, সমস্ত মিথ্যা অজুহাত। একই রকম ভাবে দাঁড়িয়ে ইরানের ওপর যে হামলাটা শুরু করলো ইসরায়েল, এবং খুব অবধারিত ভাবে ইসরায়েল হামলা করেছে, মানে তার পেছনে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা জার্মানি, এই দেশগুলো, ফ্রান্স ইত্যাদি রয়েছে। তো এটাও খুব সুস্পষ্টভাবে সেটা বোঝা যাচ্ছে যে এদের এইখানটাতে, গোটা এই অঞ্চলটাতেই আমেরিকা ইসরায়েল এই অক্ষটার যে এক ধরনের ভূ রাজনৈতিক দখল এবং এখানকার সম্পদের ওপর এক ধরনের দখলদারি, নিয়ন্ত্রণ কায়েম করা,
এই স্ট্র্যাটেজিক জায়গা থেকেই এই হামলাটা হয়েছে, এই আক্রমণটা হয়েছে। ইসরায়েলের মতন রাষ্ট্র যে কিনা মানে প্রথম থেকেই এক ধরনের সন্ত্রাসী রাষ্ট্র, তার রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রটা কায়েমই হচ্ছে, তাকে গঠন হয়েছে প্রথম থেকেই সম্পূর্ণভাবে এক ধরনের প্যালেস্টিনীয় ওখানকার আরব পিপলের উপর তাদের জমি দখল করে তাদের উপর অত্যাচার নামিয়ে, নাকবা যেটাকে মহাবিপর্যয়, 750 গ্রাম শহরকে উচ্ছেদ করে দিয়ে, তাড়িয়ে দিয়ে তবে সেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে। আর সেই রাষ্ট্র ধীরে 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 গোটা জায়গাটাকে গ্রাস করেছে, এবং শুধু গ্রাস করেছে না, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে মানে যুদ্ধটা যে শুধুমাত্র ওই অস্ত্রের জায়গাতে হচ্ছে সেটা নয়, যত ধরনের আন্তর্জাতিক নিয়ম কানুন ছিল, যত ধরনের আন্তর্জাতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতে হয়, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে কাঠামোগুলো অবকাঠামোগুলো গড়ে উঠেছিল, আলাপ আলোচনা চর্চা, নিয়ম নীতি প্রোটোকল কিছু গড়ে উঠেছিল, আইন কানুন, সেই সম্পূর্ণ সেগুলোকে নস্যাৎ করে দিয়েও যে গোটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর সমর্থন পুষ্ট হয়ে এই ধরনের চরম লেভেলের একটা নরসংহার, একটা জনসংহার, একটা জাতিসংহার চালানো যায় দীর্ঘদিন, আজ নয় 8 দশক ধরে চালাচ্ছে, 7 দশক 8 দশক ধরে চালাচ্ছে। এইটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ দিক। এবং মানবাধিকার, মানব যেটুকু যা অর্জন, সমস্ত কিছুকে চরম ভাবে ধ্বংস করে দেওয়ার একটা ব্যবস্থাপনা হিসেবে, সে একটা ল্যাবরেটরি হিসাবে ইসরায়েল কাজ করছে। ফলত আমাদের তো এইটা প্রথম বোঝা উচিত যে এইটা বেসিক্যালি গোটা পৃথিবীর নিরিখে যদি দেখি, গোটা পৃথিবীটা আজকে বিভিন্ন রকম ভাবে, সব রকম ভাবে পরস্পরের সাথে সংযুক্ত আছে, বিচ্ছিন্ন কিছু নেই। এক জায়গার ঘটনা শুধুমাত্র সেখানটাতে প্রভাব ফেলে না। আজকে যে ইরানের উপর ইসরায়েলের হামলা বা আমেরিকা এখনো অস্ত্র সানাচ্ছে, এই হামলাটা শুধুমাত্র ইরানের কিছু মানুষকে মারবে, ইরানকে ধ্বংস করবে, ইরানের রেজিম চেঞ্জ করবে, এটুকু নয়। আমাদের এই সামগ্রিক এই এশিয়ার এই অঞ্চলটার যে পরস্পর দেশগুলোর মধ্যে যে সম্পর্ক, সেগুলোকে সে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। একেবারেই তাই। সেই রকম জায়গা থেকে এটা আমাদের বুঝতে হবে যে ইসরায়েলটা একটা হাতিয়ার ওদের হয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমেরিকা এবং এই ধরনের শক্তিগুলোর হাতিয়ার হিসেবে ইসরায়েল কাজ করছে। এবং আমাদের বিশেষ করে বলতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে আমাদের দেশ এক্ষেত্রে কি করছে, আমাদের দেশের সরকার এক্ষেত্রে কি ভূমিকাটা কি, তার ভূমিকাটা কি, ঠিক এইটা আমাদের দেখতে হবে। আজকে দেখুন যে ইরান একটু সামান্য রুখে দাঁড়িয়েছে বলে গোটা পৃথিবীর মানুষ কিন্তু যেন ইরানের সমর্থনে সে দাঁড়িয়ে যাচ্ছে। ইরান যেহেতু কিছুটা হলেও সে একটা রিটালিয়েট করেছে, যত ক্ষুদ্র শক্তি হোক না কেন, অত্যাচারিত মানুষ, মজলুম মানুষ যখন জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই রুখে দাঁড়ানোটা কিন্তু গোটা পৃথিবীর কাছে আদর্শ হয়ে যায়, গোটা পৃথিবীর নিপীড়িত মানুষের কাছে আদর্শ হয়ে যায়। আজকে অতি অবশ্যই এই যে আন্তর্জাতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইরান একটা মজলুম কান্ট্রি বলতে হবে, এবং এরা হচ্ছে জালিম। এই আমেরিকা, এই ইসরায়েল, এরা হচ্ছে জালিম, অত্যাচারী, এরা অত্যাচার করছে এইটার উপর। না, কিন্তু আমেরিকা যে ভুল করছে, ইসরায়েল যে ভুল করছে, ব্রিটেন তাকে সমর্থন করছে, ফ্রান্স তাকে সমর্থন করছে, তো এরাই তো করেছে, এদেরই তো পরিবেশ ছিল, এরাই তো ওখানটাতে ইসরায়েল আর প্যালেস্তাইনের এই ভাগ বাটোয়ারা, তো তারা তো ইসরায়েলকে ওখানে স্থাপন করে এসছে, রাষ্ট্রবাদকে স্থাপন করে এসছে, এরাই তো করে এসছে, ব্রিটিশদের থেকে তো শুরু, ব্রিটিশরাই তো গোটা পৃথিবীতে সেই উপনিবেশ করেছে, আমাদের এখানটাতে উপনিবেশ করে আমাদের দেশকে দুভাগ করে দিয়ে গেছে। 47 সালে তারা ভাগ করে দিয়ে গেছে, তারপরের বছর 48 সালে ওখানটাতে একই ঘটনা ঘটছে, প্যালেস্টাইনকে পুরোপুরি টুকরো করে দেওয়া হচ্ছে এবং এরকম করা হচ্ছে, এবং এই গোটা পর্ব জুড়ে এই অত্যাচারগুলো চলেছে। এমনকি আন্তর্জাতিক সংস্থায়, আন্তর্জাতিক যে আদালত, সেই আদালত অব্দি এদেরকে যুদ্ধাপরাধী বলে চিহ্নিত করছে ইসরায়েলকে, একদম তাই। এবং বারবার ইউনাইটেড নেশনসে বারবার রেজলিউশন এসছে এর বিরুদ্ধে, একাধিকবার, বহুবার এসছে, সেগুলো আমেরিকার ভেটোতে অকার্যকর হয়ে গেছে। কিন্তু আমাদের দেশ বরাবর প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে এসেছিল, কোনো কারণ ছাড়াই। একটা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই ধরনের একটা দেশের উপর আক্রমণ আর একটা দেশ করে দিচ্ছে, তার বিরুদ্ধে একটা কথা বলার মুরদের নেই। এত বড় আমাদের একটা দিক না, সে তো বড় বড় ভাষণ দিয়েছিল যে ভারত দুনিয়া কো যুদ্ধ নেই বুদ্ধ দিয়া হ্যায়, এই কথাটাও তো এখন বলা যেতে পারে, সেটা তাহলে বলছে না কেন নরেন্দ্র মোদী? আমি একটু সুমিতদার কাছে আসি। সুমিতদা, অদ্ভুত ভাবে শঙ্কর একটা জায়গা ধরেছে, সেটা হচ্ছে যে এই যুদ্ধ মহড়াটা শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে। আপনি যেটা বলছিলেন যে যে লড়াইগুলো হচ্ছে, একটা সময় ছিল যখন আমরা চিন্তা করেছিলাম যে স্যাটেলাইট ওয়ার হবে এবং স্যাটেলাইট ওয়ারের পরে বিশ্বযুদ্ধ হবে,
এখন দেখছি আপনি যেটা বলছেন, আমরা ইয়েতেও দেখেছিলাম, গালফে একেবারে ক্ষেপণাস্ত্র ছুটছে আর প্যাট্রিয়ট তাকে ধ্বংস করছে, আর ব্যাপক প্রচার, সমস্ত মিডিয়াতে প্যাট্রিয়ট তাকে রুখে দিচ্ছে। ঠিক এখানে মিসাইলগুলো আসছে স্লো মোশনে এসে আঘাত করছে, যেন ক্যামেরা বন্দি করুক মোবাইলে, মানে এই সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা বন্দি হোক, এবং যারা ন্যাশনাল মিডিয়া আছে তারা তো করবে। অর্থাৎ পরিষ্কার পক্ষে আমি যেটা প্রথম তুলেছি, যে যুদ্ধাস্ত্রের ব্যবহারে কে কতটা শক্তিশালী তার প্রজেকশন চলছে না তো, এবং সেই প্রজেকশন দেখিয়ে এই যে দুটো ভাগে ভাগ করে ফেলা, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে ফেলা, এবং তারপরে জমি দখল, সমস্ত কিছু আগ্রাসন, তারপরে নামিয়ে আনা। যুদ্ধ করতে গেলে যুদ্ধ উন্মাদনা তৈরি করতে হয়, একদম তাই। এবং সেই উন্মাদনাটা করার আজকে অনেক সুযোগ, কারণ আমাদের মোবাইল আছে, আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ সরাসরি লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে প্যালেস্টাইনে এই যে কিছুদিন আগে গ্রেটা থুনবার্গরা গেল ফ্লোটিলা, ফ্রিডম ফ্লোটিলা, সেই তাদেরও বক্তব্য ছিল এটাই, যে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে যুদ্ধকে। অর্থাৎ সকলে ঘরের মধ্যে বসে যুদ্ধতে কে কিরকম ধ্বংস করতে পারছে তার একটা পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছে। সেটা তো মিডিয়ার কাজ, মিডিয়া সেটা করেছে এবং আমরা সেটা দেখছি। আমরা দেখেও কেউ লোক খুব উত্তেজনাও হচ্ছে, উন্মাদনাও দেখা দিচ্ছে, এবং সেটা করা যুদ্ধবাজদের একটা বড় জায়গা, যে উন্মাদনা তৈরি করা হয়। কিন্তু আসলে ভেতরের ব্যাপারটা কি? এই যে শঙ্কর প্রথমেই বলল যে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, তারা সবসময় যুদ্ধ চায়। এমনকি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুনিয়াটাকে ভাগবটোয়ারা করার জন্য এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যে মানুষের বিভিন্ন দেশে দেশে যে উপনিবেশিক শক্তিগুলো ছিল, সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাকে দখল করে রেখেছিল, সেখান থেকে মানুষের মুক্তিকামী মানুষ সে লড়াইটা করছিল। ঠিক ঠিক ঠিক। এই মুক্তিকামী মানুষেরই প্রতিনিধিত্ব করেছিল সোভিয়েত রাশিয়া, কারণ সেইখানে এটা শুধু আইডিওলজিক্যাল ফাইট নয়, এই হচ্ছে একেবারে পুরোপুরি ব্যবসায়িক। এবং আজকের ব্যবসাটা আরো বড়, কারণ যুদ্ধ হলে সেই যুদ্ধতে যুদ্ধাস্ত্র আজকে সবচেয়ে বড় ব্যবসা। ঠিক ঠিক ঠিক। আর্মস ম্যানুফ্যাকচারিং, আর্মস সেলিং, এইগুলো দেখবেন সকলের মধ্যেই রয়েছে। এই কাজগুলো সে করে যাচ্ছে। এখন এই ব্যাপক যে লড়াই, যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্যালেস্টাইনে ধ্বংস করছিল সাধারণ মানুষ দেশে দেশে, বিশেষ করে ইউরোপের দেশে দেশে, আমেরিকাতেও এবং অন্যান্য দেশে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। এত বড় বড়, আপনি যদি সোশ্যাল মিডিয়াও ফলো করেন, এত বড় বড় মিছিল হয়েছে কখনো কোনো বিষয় নিয়ে। এটা একটা মানুষের প্রতিবাদ। এই যুদ্ধান উন্মাদনা তৈরি করতে গিয়ে মানুষ কিন্তু এই মিডিয়াতে আমরা শুধু দেখছি যে ওপর থেকে এসে বোমা পড়ে যাচ্ছে এবং হাততালি দিচ্ছি সে নিয়ে, সেটা যেমন একদিকে সত্যি, আরেকদিকে আমরা এটাও দেখছি যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছে প্রতিবাদ করতে। শুধু সেটা দেখে আমাদের আরেক ধরনের উন্মাদনা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রতিরোধের উন্মাদনা। আমরা সাহস পাচ্ছি, আমরা রাস্তায় নামতে চাইছি। এই যে জায়গাটা, এইটা এই যুদ্ধের একটা নতুন জায়গা তৈরি হয়েছে। এখন আপনি এই যুদ্ধের মানে বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, প্যালেস্টাইন ছেড়ে দিলাম, ইসরায়েল যখন ইরানে আক্রমণ করছে, এতে ইরানের অনেক ধ্বংস হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। তাদের মিলিটারি কমান্ডাররা, বড় বড় সায়েন্টিস্টরা, এরা সকলেই এর পেছনে। এখন হঠাৎ করে প্যালেস্টাইন ছেড়ে দিয়ে, যেখানে রোজ 150, 200, 600 মানুষে মারছে, সাধারণ মানুষ, শিশু, মানে হাসপাতালে, ইউনিভার্সিটিতে ধ্বংস, তা সত্ত্বেও সেখান থেকে হঠাৎ করে ইরানের পেছনে এগিয়ে লাগলো। আসলে ইসরায়েল
এমন একটা দেশ যেটা আমেরিকারই অঙ্গ। ইসরায়েল আর আমেরিকাকে আলাদা করা যায় না, আমেরিকারই অঙ্গ, সবচেয়ে বড় অঙ্গ, সবচেয়ে ভাইটাল অঙ্গ। কারণ এই যে মধ্যপ্রাচ্য, এই অঞ্চলটাকে দখলে আনতে গেলে দখলে আনতেই হবে, কারণ সেখান থেকে তেল আসে। এই জায়গাটাকে দখলে রাখা দরকার। আমার ইচ্ছে মতন সমস্ত দেশগুলো এখানে চলবে, এখানে কোনো আমেরিকা বিরোধী ইসরায়েল বিরোধী কথা বলা যাবে না। এই জায়গাটা তৈরি করতে হবে। তার জন্য এক ধরনের ইসলামোফোবিয়াও তৈরি করা হচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু কেন ইসরায়েল হঠাৎ ইরান আক্রমণ করতে বসলো? তার একটা বড় কারণই হচ্ছে ইরানের সাথে আমেরিকার একটা এই পরমাণু শক্তির ব্যাপারে একটা মিটিং ছিল। ট্রাম্প চাইছিল যে এটা যাতে ইরান যাতে আত্মসমর্পণ করে, কিন্তু সেটা হচ্ছিল না। ও তো সব জায়গায় চাইছে, ভারত আত্মসমর্পণ করে দিয়েছে, কিন্তু ছোট ছোট দেশও আত্মসমর্পণ করতে চাইছে না। একদম। কিন্তু সেই আত্মসমর্পণ করতে গিয়ে এইখানে ইসরায়েলকে সে কাজে লাগালো, ইসরায়েল চলে গেল ইরানের যুদ্ধে, কিন্তু ইরান প্রত্যাঘাতও করেছে এবং ইসরায়েলের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যুদ্ধ চাই না, আমি যুদ্ধের বিরুদ্ধে পুরোপুরি, কিন্তু আমি বলি যেমন ইসরায়েল বলতো ইসরায়েল হ্যাজ আ রাইট টু ডিফেন্ড ইটসেলফ, আমি আজকে বলছি যে ইরান হ্যাজ আ রাইট টু ডিফেন্ড। কারণ আক্রমণকারী হচ্ছে ইসরায়েল, আমেরিকা, এরা আক্রমণ করেছে ইরানকে। সুতরাং ইরানের নিজের জায়গাকে আটকাতে গেলে তাকে প্রত্যাঘাত করতেই হবে। আমার বক্তব্য হচ্ছে যে দুনিয়াটাকে ভাগাভাগি করে নেওয়ার যে লড়াইটা ছিল, সেই ভাগগুলো অনেক কমে গেছে সারা বিশ্ব জুড়ে। আজকে যে মুক্তিকামী মানুষ, সেই মুক্তিকামী মানুষকে উপনিবেশকে হটিয়ে দিয়েছে। দুটো জিনিস আছে এর পেছনে, একটা হচ্ছে ইসরায়েলের আক্রমণের পেছনে, একটা দেখছে 2 বছর ধরে লড়াই চলছে, গুড়িয়ে দিচ্ছে সবকিছু, প্যালেস্টাইনের মানুষ সেটাকে মানে প্রতিরোধ করার চেষ্টা করছে নিজেদের ক্ষমতা অনুযায়ী। এটা তাদের রেজিস্ট্যান্স না হলেও এই রেজিস্ট্যান্স আমরা থাকবো, এর মধ্যেও থাকবো, আমার দেশ ছেড়ে কোথাও যাবো না। এইভাবে তারা এত হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, ভাবা যায় সারা পৃথিবী জুড়ে এই জায়গাটা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য ইরানে যাওয়া একেবারে তাই। এই দুটো জিনিস আছে, একটা ইরানে যাওয়ার পেছনে হচ্ছে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া এবং হচ্ছে আগ্রাসনের মধ্যে ইরান যেহেতু লেবানন ইরানেরই শক্তি হচ্ছে, বন্ধু শক্তি হচ্ছে হেজবুল্লাহ, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সিরিয়া আরো শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা অন্যদিকে দৃষ্টিটা পাল্টাই এবার। কিন্তু সেই তার মাঝখান থেকে এই যে প্রতিরোধমূলক রেজিস্ট্যান্সের নায়ক হয়ে উঠেছিল ইরান। দুটো মহাযুদ্ধ পুঁজিবাদীদের লড়াই করতে গিয়ে প্রথম মহাযুদ্ধের পরে সোভিয়েত রাশিয়া তৈরি হয়েছিল বিপ্লব হয়ে, এবং তারপরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউরোপের পশ্চিম প্রান্তে এবং চীন ইত্যাদি এই সমস্ত দেশগুলোতে হচ্ছে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। শঙ্কর, এই আঘাত প্রত্যাঘাত হচ্ছে এবং তার মানে লাইভ স্ক্রিমিং হচ্ছে, তাতে হচ্ছে কি একদল মানুষ প্রচন্ড উৎসাহিত হচ্ছে আর একদল মানুষ সেটাকে না করে দিচ্ছে। অর্থাৎ অলরেডি যে ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো তারা চাইছিল যে পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করে ফেলো, সেটা খানিকটা তারা সফল হচ্ছে এই যুদ্ধ খেলার মধ্যে। কিন্তু অদ্ভুতভাবে যে বিষয়টা সরে যাচ্ছে মানুষের মন থেকে, সরে যাচ্ছে, সেটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার চুক্তি হয়েছে বহুবার, বহু জায়গায় মানবাধিকার চুক্তি হয়েছে। মলয় বলছে সমস্ত কিছু গুড়িয়ে দিয়ে এই সমস্ত ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো তারা মানবাধিকারের যে সমস্ত বড় বড় চুক্তি হয়েছে সেই সমস্ত চুক্তিগুলোকে গুড়িয়ে দিয়ে এক একটা দেশকে মানে সাংঘাতিক ভাবে যুদ্ধবাজ হিসেবে তৈরি করেছে। এবং আস্তে আস্তে তারা দেখিয়ে দিচ্ছে যে না, এই করেও আগ্রাসনটাকে রাখা যায়। মানুষ কিন্তু যুদ্ধ চাইছে না, মানুষ তার দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে। প্রত্যেকটা ইউরোপে বিদ্রোহ হচ্ছে, আমাদের এশিয়াতে বিদ্রোহ হচ্ছে, কিন্তু যুদ্ধবাজরা তাতেও
হচ্ছে না, পরিণতি কোথায় দাঁড়াবে? পৃথিবীতে যখন এই ধরনের বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন আন্তর্জাতিকভাবে যারা সেই যুদ্ধের বিরুদ্ধে যারা লড়াই সেই সময় করেছেন, তারা দুটো সম্ভাবনার কথা বলতেন, যে হয় যুদ্ধ বিপ্লব ডেকে আনবে, একেবারে তাই, নয়তো বিপ্লব যুদ্ধ ঠেকাবে। বাবা বাবা বাবা, যদি বাস্তব পরিস্থিতি বৈপ্লবিক না থাকে, বা এই যেটা আপনি বলছেন যে বিদ্রোহের পরিস্থিতি না থাকে, তাহলে যুদ্ধ এমন একটা বিষয় যে নিজেই বিদ্রোহের পরিস্থিতিকে তৈরি করে। কারণ একটা ডিস্ট্রাকশন, তো একটা অস্ত্র তৈরি হচ্ছে, সেটা কোনো ভালো কাজের জন্য নয়, তো সেটা তো হত্যার জন্য, একেবারে তাই, ডিস্ট্রাকশনের জন্য। সেটা আপনি ইসরায়েলেই বলুন, সেটা আপনি ইরানেই বলুন, সেটা গাজাতে বলুন, একটা আপনি ঘুমিয়ে আছেন একটা মাল্টি স্টোরেড বিল্ডিং এ, কতগুলো পরিবার, তারা তো আর যুদ্ধ করছে না। একটা দেশের সরকার আর সেই দেশের জনগণ, তারা তো আলাদা। তার উপর আপনার একটা মিসাইল এসে পড়লো রাত্রিবেলা, হুড় করে সেই বিল্ডিংটা ভেঙে গেল, কত গৃহ নষ্ট হলো, কত স্বপ্ন ভেঙে গেল, কত জীবন তাতে করে বলিদান, শিশু, আবাল বৃদ্ধ বনিতা, একেবারে কোন ধরনের। এবারে যখন এইগুলো মানুষ চোখের সামনে দেখে, তখন তার মধ্যে বিদ্রোহ তৈরি হয়। যে নীতি এইভাবে দুনিয়াকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যায়, সেই নীতির বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হয়। বাবা সাধু, নিজের দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হয়, যে তুমি কেন যুদ্ধ করছো। আজকে দেখুন, ইসরায়েলের যে সরকার আর ইসরায়েলের জনগণ তো এক নয়। ইসরায়েলের সরকার যুদ্ধবাজ, তারা যখন যুদ্ধ করছে, ইসরায়েলের জনগণ ইসরায়েলে দাঁড়িয়ে বড় বড় প্রদর্শনী হয়েছে, বড় বড় বিক্ষোভ হয়েছে। আজকে আমেরিকায় দেখুন এত বড় বড় সংগ্রাম হচ্ছে। ইউরোপ তো যুদ্ধ দেখেছে, দুটো বিশ্বযুদ্ধ তারা দেখেছে, সেই স্মৃতি তাদের পারিবারিক ভাবে ধরা আছে। একেবারে তাই, পারিবারিক অ্যালবামে ধরা আছে তাদের যুদ্ধের অতীত স্মৃতিগুলো, কারণ তাদের অতীতের পূর্বপুরুষরা সেই যুদ্ধের অনেক কিছু তারা হারিয়েছে, তাই না? সুতরাং আজকে যখন নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে সারা বিশ্ব জুড়ে, খুব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বিদ্রোহ তৈরি হবে। অবশ্যই এটা তো ঠিকই বিষয় যে এই ধরনের যখনই অত্যাচার হয় সেখানটাতেই প্রতিরোধ, সেই অত্যাচার যেখানে অত্যাচার সেখানেই প্রতিরোধ। তো এটা আমরা লেনিনীয় স্লোগানও আমরা জানি। তো ভারতবর্ষের মুখে আমরা যদি দেখি, আজকে ধরুন যে প্যালেস্টাইনে যেরকম ভাবে ওখানটাতে হচ্ছে, দীর্ঘদিন ধরে একটা সেটেলার কলোনিয়ালিজম চলছে, আমরা ভারতের অভ্যন্তরে যদি ছত্তিশগড়ের দিকে তাকাই, সেটা অন্য কোনো দেশের মানুষ এসে করছে না, কিন্তু আমার দেশেরই একটা জনসংখ্যার উপর এই যে একটার পর একটা যে সিআরপিএফ ক্যাম্পগুলো বসে যে টোটাল জায়গাগুলো দখল করে নেওয়া হচ্ছে, এটাও কি এক ধরনের সেটেলার কলোনিয়ালিজমের আরেকটা রূপ নয়? আদিবাসীবাদ এটা সব লড়াইগুলোকে সে আলাদা আলাদা করে টার্গেট করে, নিশানা করে আলাদা আলাদা করে সে ধ্বংস করে। একদম ফ্যাসিস্টদের বিরুদ্ধে বলেছিলেন কবি যে ওরা যখন আক্রমণ করতে এলো, তখন ওরা ইহুদিদের উপর আক্রমণ করলো, আমি চুপ থাকলাম কারণ আমি ইহুদি নই। ওরা ট্রেড ইউনিয়নের উপরে আক্রমণ নামালো, আমি চুপ থাকলাম কারণ আমি ট্রেড ইউনিয়ন করি না। ওরা কমিউনিস্টদের উপরে আক্রমণ করলো, আমি চুপ থাকলাম কারণ আমি কমিউনিস্ট নয়। তারপরে ওরা যখন আমার উপরে আক্রমণ করলো, দেখলাম আমার সঙ্গে আর কেউ নেই, বলার কেউ নেই। তো সেটাই বিষয় দাঁড়িয়েছে। এগুলো সব বিচ্ছিন্ন নয়। আজকে এই সামগ্রিক ভাবে এই যে মোদী সরকার, আরএসএস, বিজেপি ক্ষমতাটা দখল করে নেওয়ার পরে যেরকম ভাবে পুরোপুরি গড়িয়ে দিচ্ছে, আজকে ওখানটাতে ইসরায়েলের পাশে দাঁড়ানো, এখানটাতে আদিবাসীদের উপর অত্যাচার, ছত্তিশগড়ে আরেক ধরনের অত্যাচার চালানো, এখানে দলিত কমিউনিটির উপর একদম কাঠামোগত আক্রমণ নামিয়ে আনা, এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ নামিয়ে আনা, এই সবগুলোই একটা লিঙ্ক, তাদের একটা মতাদর্শ প্রেমের মধ্যে রয়েছে। এগুলো বিচ্ছিন্ন নয়। তাই প্রত্যেকটা কমিউনিটি তার নিজের লড়াইগুলো লড়ার সাথে সাথে অতি অবশ্যই প্রত্যেকটা এই বিষয়ে তাদের কিছু করা উচিত, তাদের এই বিষয়গুলোকে অন্তত সোচ্চার হওয়া উচিত। যুগে যুগে ঐতিহাসিক ভাবে দেখা যাচ্ছে জনগণই আসল কথা বলে, যে আমরা কি ধরনের ব্যবস্থা চাই, আমরা যুদ্ধ চাই না পৃথিবীকে একটি শান্তিপূর্ণ একটা ধরিত্রী হিসাবে গড়ে তুলতে চাই। এই জন্য তো বসুন্ধরা চুক্তি হয়। সেই বসুন্ধরা চুক্তি কাদের চাপে হয়? যুদ্ধবাজদের চাপে হয় না। যুদ্ধবাজরা তো যুদ্ধ করে, কিন্তু যুদ্ধের মধ্যে দিয়ে যে বিপ্লবের সূচনা হয়, সেই সূচনাটা করে জনগণ।
কি বলবেন? আমি আগেও বলেছিলাম এই আজকেই যে এত বড় বড় জমায়েত রাস্তায় নেবে প্রতিদিন, পৃথিবীর কোন দেশ বাকি নেই শুধু প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে তারা, এটা শুধু নয়, তারা যেটা প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে ঠিকই, প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে লড়াই করছে, কিন্তু যেটা মনে বলেছে প্রতীক, আসলে তারা স্বাধীনতার জন্য, সাম্রাজ্যবাদ বিরোধিতার জন্য, উপনিবেশবাদ বিরোধিতার জন্য, এবং এদের বর্বর চেহারাটাকে একদম খুলে দিয়েছে, মুখোশ খুলে দিয়েছে। এদের দ্বারা হবে না। এবং এই যে কর্পোরেট কথা বলছে, এই সারা পৃথিবীতেই পুঁজিবাদীরাই কর্পোরেট চালায় এবং তাদের যে কর্পোরেট শক্তি আর প্রদর্শন করার চেষ্টা করছে, কারণ তারা তাদের জমি হারাচ্ছে, ক্রমাগত জমি হারাচ্ছে, এবং মানুষের লড়াইয়ের জন্য এই মানুষ রাস্তায় নেমেছে। এটা কি আর সবচেয়ে বেশি ভয় পাচ্ছে? উপায়টা কি? ওই একটাই রাস্তা, হচ্ছে রাস্তায় নামো, মানুষের কণ্ঠ। কোটি কোটি মানুষ আজকে যুদ্ধের বিরুদ্ধে কথা বলুক, উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলুক, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলুক, পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলুক, এই স্লোগান উঠছে। এই স্লোগানটাকেই আমাদের পাথেয় করে নিয়ে এগিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে আমার মূল বক্তব্য। বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের তিনজন যারা আলোচক, তাদের কথা আপনারা শুনলেন। প্রত্যেকেই চাইছে শান্তি, যুদ্ধ নয়, শান্তি থাকুক, শান্তি আসুক পৃথিবীতে। রবীন্দ্রনাথ একটা সময় বলেছিলেন যে আসলে যেতে কারা? যেতে জনগণ। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাব বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন গুনগুন স্বর, দিন রাত্রি গাথা পড়ি দিন ও যাত্রা করিছে মুখর, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। আজকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আমাদের তিনজন বক্তব্যে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই আলোচনা এখানে শেষ করছি। পৃথিবীর কল্যাণ হোক, যুদ্ধ নয়, শান্তি ফিরে আসুক।